সিপিআইএম পার্টির একমাত্র বিধায়ক মুস্তাফিজুর রহমানের বক্তব্য মন প্রাণ দিয়ে শুনলেন বিধানসভা ভবনে উপস্থিত হওয়া সমস্ত বিধায়ক এবং মন্ত্রী এবং স্পিকার মহোদয়। মুস্তাফিজুর রহমান তিনার বক্তব্যের শুরুতেই তৃণমূল কংগ্রেস সরকারকে স্বৈরাচারী বলে আক্রমণ করেন। তারপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে বেশ কিছু আবেদন তুলে ধরলেন মুর্শিদাবাদ সহ গোটা বাংলার জন্য। মুস্তাফিজুর রহমান তিনার বক্তব্যে বললেন, সংখ্যালঘু সম্প্রদায় মুসলিম সম্প্রদায়ের ছেলে মেয়েদের জন্য টেকনিক্যাল শিক্ষা, কম্পিউটার শিক্ষা, উচ্চ শিক্ষায় শিক্ষিত করা হোক, আইটিআই কলেজ নির্মাণ করা হোক। এছাড়াও তিনি আরও বললেন, মুর্শিদাবাদ জেলায় পরিযায়ী শ্রমিকের হার বেশি। আমাদের মুর্শিদাবাদে কাঁসা শিল্প, রেশম শিল্প, তাঁত শিল্প, ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প, এই সমস্ত শিল্প হলে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকরা কাজ পাবে, তাই এগুলো করা হোক দাবি মুখ্যমন্ত্রীর কাছে। পাশাপাশি তিনি আরও দাবি করেন পাট চাষিদের সমস্যা দূর করা হোক এবং মালদা মুর্শিদাবাদ পদ্মা নদী ভাঙ্গন রোধ করা হোক। এছাড়াও তিনি আরও বলেন, যারা অবৈধ নাগরিক তারাকে পুশব্যাক করা হোক, কিন্তু আমাদের যারা ভারতবর্ষের বৈধ নাগরিক তারা যেন সবাই ভারতবর্ষে সুরক্ষিত থাকে তার ব্যবস্থা করা হোক। বিস্তারিত কি বলেছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। যারা গত 15 বছরে আমাদের রাজ্যের যে একটা স্বৈরাচারী সরকার ছিল তাকে হারিয়ে এই নতুন সরকার গঠন করার জন্য। দ্বিতীয়ত হচ্ছে যে রাজ্যপালের ভাষণ মানে একটা নতুন সরকারের আমরা যতটুকু জানি যেটা হচ্ছে যে আগামী 5 বছর এই সরকার শিক্ষা, স্বাস্থ্য, আইন সহ এ রাজ্যের সমস্ত কিছু ক্ষেত্রে কি দিশা নিয়ে চলবে তারই রাজ্য সরকারের ভাষণে প্রতিফলিত হয় এবং সেই ভাষণে যা বক্তৃতা থাকে সেটাকে এই সরকার আগামী 5 বছর অনুসরণ করবে, এটাই সাধারণত সংসদীয় রীতি। মাননীয় রাজ্যপাল যে ভাষণ দিয়েছেন নিশ্চিতভাবেই হতো যে আমরা যেটা জানি প্রোটোকল, কিন্তু এটা মন্ত্রিসভা পক্ষ থেকেই পরিষদীয় মন্ত্রী সহ ক্যাবিনেট মিনিস্টাররাই হতো যে এই ভাষণ লিখিত করেছে। যেমন এই ভাষণ যখন আমি কালকে পড়ছিলাম, কালকে এমএলএ হোস্টেলের ঘরে বসে রাত্রিবেলায়, তখন এই ভাষণ পড়তে পড়তে একটা স্বপ্নের জগতে চলে যাচ্ছিলাম। সত্যি যদি এরকম রাজ্য হয় আমাদের, অবশ্যই সাধুবাদ। আমরা চাই, আপনারা শাসক দলে আছেন, আমরা বিরোধী দলের বিধায়ক হিসেবে একজন নির্বাচিত হয়েছি, বা যারা এই হাউসে এসেছি তারাই সংবিধানের শপথ নিয়ে মানুষের কাজ করতেই চাই। আমাদের এই রাজ্যের উন্নয়নই চাই আমি। হ্যাঁ, সেটা মত পথ আলাদা হতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে যা এখানে ভাষণে বলা হয়েছে, আমি নতুন সরকার, যা ভাবনা আপনারা বিভিন্ন ক্ষেত্রে রাজ্যপালের ভাষণে বলেছে সেগুলো নিশ্চিতভাবেই আমরা চাইব বা আমি চাইব সেগুলো বাস্তবায়িত হোক এবং আমাদের রাজ্য সর্বাঙ্গ সুন্দর বা হচ্ছে যে রাজ্য আমরা চাই সেই রাজ্য করে উঠুক। কিন্তু আমি সেই কারণেই রাজ্যপালের ভাষণের উপরে কোনো বিতর্কে যাব। আমি মোট 26টা সংশোধনী দিয়েছিলাম জমা, তার মধ্যে এখানে দেখছি লিপিবদ্ধ হয়েছে 17টি সংশোধনী। আমি সেই সংশোধনীগুলো নিয়েই হতো যে আমি আমার সময়ে বক্তৃতা আমি শেষ করার চেষ্টা করব। সংশোধনী আমি বলেছিলাম যে রাজ্যপালের ভাষণে যা আছে সব তো ঠিক আছে, রাজ্যে ভূমিহীনদের বর্গার অধিকারের বিষয়ে কোনো উল্লেখ মাননীয় রাজ্যপালের ভাষণে নেই। একই রকমভাবে শিক্ষাক্ষেত্রে অনেক কিছু বলা হয়েছে। পিএমসিতে স্কুলগুলোর হচ্ছে যে উন্নতি সাধন করা হবে, আমরা এটা সাধুবাদ জানাই। গত 15 বছরে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ধ্বংসের কিনারায় নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে আমাদের শিক্ষাকে উদ্ধার করতেই হবে। এই রাজ্যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে উদ্ধার করতেই হবে। এটা চ্যালেঞ্জ আমাদের এই বিধানসভার সকল সদস্যদের কাছে সামনে 5 বছর। কিন্তু সেইখানে দাঁড়িয়ে হচ্ছে যে রাজ্যপালের ভাষণে যদি শুধুমাত্র এমএসকে এসএসকে যে শিক্ষা ব্যবস্থা এখনো রাজ্যে চালু আছে, সেই এমএসকে এসএসকে গুলোর হাল খুব খারাপ জায়গাতে চলে গিয়েছে। মাননীয় স্পিকার মহাশয়, আমি আপনার মাধ্যমে সেই দপ্তরের মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। একই রকমভাবে আমরা সবাই জানি 2019 সালে তৃণমূল কংগ্রেসের সরকার কলেজ শিক্ষাক্ষেত্রে হতো যে আপনার ফুল টাইমার এবং হতো যে পার্ট টাইমার, তারপরে হতো যে গেস্ট লেকচারার
এই 3 শ্রেণীর হচ্ছে যে শিক্ষকদেরকে নিয়ে একটা একই ছাতার তলায় নিয়েছে স্যাক তৈরি করেছিল। আমি দেখেছি বিজেপির সংকল্পপত্র যেটা ছিল নির্বাচন, সেখানেও এই স্যাকদের ব্যাপারে বেতন বৃদ্ধি সহ বিভিন্ন বিষয় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আমি অনুরোধ করব সেই বিষয়টা যাতে আগামী দিনে হচ্ছে যে বিষয়টা ভাবা হয়। একই রকমভাবে হচ্ছে যে ভোকেশনাল শিক্ষার ক্ষেত্রে যারা নিযুক্ত আছে তাদের কথাটা হচ্ছে যে রাজ্যপাল মহোদয়ের ভাষণে নেই। নিশ্চিতভাবে বাজেট ইতিমধ্যেই পেশ হয়েছে, আমরা সেখানে আলোচনা করব ঠিকই, কিন্তু এই বিষয়টা হচ্ছে যে উল্লেখ থাকলে ভালো হতো। পঞ্চায়েতের ভিএলই যারা নিঃস্বার্থভাবে কাজ করে আমরা সবাই জানি, এখানে যারা নির্বাচিত হয়েছি ম্যাক্সিমাম সবাই আমরা পঞ্চায়েতের সাথে যুক্ত, তাদেরও অবস্থা খুব খারাপ। সেই বিষয়গুলো হচ্ছে যে উল্লেখ থাকলে আমার মনে হয় ভালো হতো। তারপরে যারা পঞ্চায়েতে দেখবেন চৌকিদারি ট্যাক্স আদায় করে, সেই ট্যাক্স আদায়কারীদের হচ্ছে যে খুবই ন্যূনতম ভাতা দেওয়া হয়, যেটা একেবারে নগণ্য। এই বিষয়গুলো হচ্ছে যে এটা একই রকমভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সহ রেলমন্ত্রী আমাদের এই নতুন সরকার নির্বাচিত হওয়ার পরই মুখ্যমন্ত্রী মাননীয় অশ্বিনী বৈষ্ণব সহ এসে রেল প্রকল্পের নতুন ঘোষণা করেছে। সেটা হচ্ছে যে আপনার কৃষ্ণনগর থেকে করিমপুর হয়ে জলঙ্গি পর্যন্ত। আমি চাই ডোমকল সাব ডিভিশন সহ বহরমপুর সাব ডিভিশন বিধানসভারও একটা অংশ জুড়ে দিয়ে হচ্ছে যে এই রেল প্রকল্পটাকে আরো সম্প্রসারিত করার, যেটা এই সরকারের দৃষ্টিভঙ্গি। রাজ্যের সমকাজে সমবেতন নীতির কথা বলা হয়েছিল, এটা সেই সমকাজে সমবেতন নীতির কথাটা যদি রাজ্যপালের ভাষণে উল্লেখ থাকতো তাহলে ভালো হতো। প্যারা টিচারদের বিষয়ে যদিও আগের দিন বাজেট প্লেস হয়েছে, সেখানে আছে, আমি সংশোধনীতে সেই দিন দিয়েছিলাম। শিক্ষাক্ষেত্রে গণতান্ত্রিক পরিবেশ, যেটা এই সময়ে ব্যাপকভাবেই হচ্ছে যে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। কোনো কলেজ বিশ্ববিদ্যালয় হচ্ছে সংসদ নির্বাচন হয় না গত 15 বছর থেকে। একচেটিয়াভাবে তৃণমূলের হচ্ছে যে যারা দুষ্কৃতী, তারা হচ্ছে যে ওইখানে তৃণমূল ছাত্র পরিষদের যারা দুষ্কৃতী, তারা ওই কলেজ ছাত্র সংসদগুলো হচ্ছে যে জোগাড় করে দখল করে বসে আছে। আপনারা জানেন বিভিন্ন ইনসিডেন্ট আছে, আমি ব্যাখ্যা করতে যাচ্ছি না, আপনারা সবাই জানেন। সেই জন্য বলছি, কলেজে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য ছাত্র সংসদ নির্বাচনের বিষয়টা যদি রাজ্যপালের ভাষণে উল্লেখ থাকতো তাহলে হচ্ছে যে আরো একটু ভালো হতো। তারপরে হচ্ছে যে মুর্শিদাবাদ জেলার, আমি যে জেলা থেকে, যে বিধানসভা এলাকা থেকে নির্বাচিত হয়েছি, কাঁসা শিল্প একসময় বিখ্যাত হতো যে আমাদের জেলাতে ছিল। সেই বিলুপ্ত প্রায় কাঁসা শিল্পের কথা যদি উল্লেখ থাকতো রাজ্যপালের ভাষণে, বা হতো যে এটা সংযোজন করতে পারলে মুর্শিদাবাদ জেলায় রেশম শিল্প, তাঁত শিল্প, যেটা একটা সময় হচ্ছে যে ঐতিহ্য ছিল, এই শিল্পগুলোতে অনেক মানুষের ছোট ছোট, যেটা এই সরকারের পরিকল্পনা যে পরিযায়ী শ্রমিকদেরকে নিয়ে এসে এই রাজ্যে কাজ দেওয়া, তা যদি করতে হয় আমাদের রাজ্যে ক্ষুদ্র শিল্প, ক্ষুদ্র কুটির শিল্পগুলোকে উন্নতি সাধন করা ছাড়া এটা কখনোই বাস্তবে সম্ভব না। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে হচ্ছে যে রেশম শিল্প আমাদের জেলার, তারপরে হচ্ছে তাঁত শিল্প। আমি যে বিধানসভায় বাস করি, অনেকেই জানেন যারা কাছের, আমার কাছের বিধানসভা করিমপুর, সেখানে হচ্ছে যে সেই বিধানসভার যিনি বিধায়ক আছেন তিনি ভালো বলতে পারবেন। এছাড়াও আমার জেলার সব বিধায়কই জানেন যে ডোমকলে একটা শিল্প আছে, সেটা হচ্ছে সংঘ শিল্প। সেই সংঘ শিল্পতে কর্মসংস্থান তৈরি করা, আরও উন্নত ইনভেস্ট করে কিভাবে হচ্ছে যে সেখানে কর্মসংস্থান সৃষ্টি করা যায়, সেখানে একটা বিকল্প ব্যবস্থা করা যায়। সেই সংঘ শিল্পের কথাটা যদি হচ্ছে যে শিল্প আনার ক্ষেত্রেও হতো তাহলে ভালো হতো। আর একটা বিষয়, মাননীয় স্পিকার, অবৈধ অনুপ্রবেশকারী থাক এই রাজ্যে, আমরা কেউ চাই না। অন্য দেশ থেকে এসে এখানে দাঁড়িয়ে, আমি জানি আমার বিজেপি বন্ধুরা বিধায়করা বলবেন যে আপনারা 34 বছর কি করেছেন। আমি বলতে চাইছি না, সেটা এই বিতর্ক করতে গেলে অন্তহীন বিতর্ক হবে, বিধানসভা সেটা জায়গা না। আমি বলছি অনুপ্রবেশকারী যাক, পুশব্যাক হোক, কিন্তু বিগত সরকারের সময় যে তিক্ত অভিজ্ঞতা আমাদের আছে, দেখেছেন বীরভূমের একজন মহিলাকে হচ্ছে যে পুশব্যাক করে আবার হচ্ছে যে তাকে ফিরিয়ে আনতে হয়েছে। যার ফলে এটাতে একটা অংশের আমাদের দেশের নাগরিকদের মধ্যে, আমি হিন্দু মুসলমান বলতে চাইছি না, আমরা চাই না এইসব হিন্দু মুসলমান করে রাজনীতি বা হচ্ছে যে এসব করতে চাই না, আমরা বলতেও চাই না, কিন্তু আমাদের দেশের কোনো বৈধ নাগরিক যাতে এটাতে আতঙ্কিত না হয় কোনো অংশে, যে অংশেরই হোক, সে সংখ্যালঘু হতে পারে, সংখ্যাগুরু হতে পারে, এটাতে যেন কোনো ধরনের হচ্ছে যে না হয়, সঠিকভাবে যাতে। এবং এটা দুঃখের বিষয়, অনুপ্রবেশকারী বলা হচ্ছে বারবার,
নির্দিষ্ট সংখ্যা তথ্যের বিচারে এখন পর্যন্ত এই যে 1-1.5 মাস থেকে যে কথা বলা হচ্ছে বারবার, আমরা কিন্তু তথ্য এখন পর্যন্ত বিধানসভায় পেলাম না, বা রাজ্যপালের ভাষণে উল্লেখ হলো না যে এতজন অনুপ্রবেশকারীকে নির্দিষ্টভাবে আমরা পুশব্যাক করেছি, বা হচ্ছে যে বাংলাদেশে পাঠিয়েছি, বা অন্য রাজ্যে বা অন্য দেশে পাঠিয়েছি। এইটা হচ্ছে যে আমার এতে পাট চাষিদের সমস্যা। আপনারা জানেন মুর্শিদাবাদ জেলার, আমি যে সাব ডিভিশনে বাস করি, বা হচ্ছে মুর্শিদাবাদ জেলার একটা বড় অংশ, মুর্শিদাবাদ দুটো যে ভাগে, একটা রাঢ় অঞ্চল যেখানে ধান উৎপাদন হয়, একটা বাগড়ি এলাকা যেখানে। 1 মিনিট। হ্যাঁ, তো এই বিষয়গুলো নিয়ে, এবং হচ্ছে যে মালদা মুর্শিদাবাদের নদী ভাঙন, এই কারিগরি শিক্ষার ক্ষেত্রে আমি বলেছিলাম যে হচ্ছে যে একটা দমকলে যদি এই সরকারের দৃষ্টিভঙ্গি, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন, আমাদের প্রধানমন্ত্রী দেশের এসে আমাদের রাজ্যে বারবার বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, সেটা করতে গিয়ে যদি তা করতে হয়, এবং মুখ্যমন্ত্রী বারবার ঘোষণা করছেন যে সংখ্যালঘু সম্প্রদায়ের পিছিয়ে পড়া এলাকাতে ছেলেদেরকে কিভাবে টেকনিক্যাল কাজে যুক্ত করা যায়, বা টেকনিক্যাল শিক্ষার মাধ্যমে তাদেরকে মূল শিক্ষার আঙিনায় আনা যায়, তা যদি করতে হয়, ডোমকল রাজ্যের মধ্যে অন্যতম হাইয়েস্ট সংখ্যালঘু অধ্যুষিত যে বিধানসভা হচ্ছে, যে আমি চাইবো যে অন্তত একটা ITI কলেজ সেখানে স্থাপন করা হোক। অন্য অনেক কিছু আছে, জেনারেল কলেজ আছে, গার্লস কলেজ আছে, বিএড DLED সব। এই বিষয়গুলোই মাননীয় অধ্যক্ষ আপনার মাধ্যমে আমি রাজ্যপালের ভাষণে যে সংশোধনী জমা দিয়েছি, সেই সংশোধনীগুলো আমি চাইবো যে আমার 17টার সংশোধনী আপনারা এখানে লিপিবদ্ধ করেছেন বা মুদ্রিত করেছেন, সেই 17টা সংশোধনী যেন হচ্ছে যে রাজ্যপালের ভাষণে লিপিবদ্ধ হয়, এই অনুরোধ রেখে আপনাকে সহ সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমার রাজ্যপালের ভাষণের উপরে যে আলোচনা সেটা শেষ করছি। এবার